ইতিহাস ইতিহাস কি? কঠিন তাকে বোঝা, পরিমার্জন করা। কালের সাক্ষী সে, সময়ের উচ্চারণ। আমাদের শেকড় ধরে দাঁড়িয়ে আছে সে অনন্তকাল ধরে। শেকড়ের টান ভুলে আমরা এগোতে যাব যতই, ততই আমাদের সে ফিরিয়ে নেবে নিজের জঠরে। নুয়ে পড়বে ঔদ্ধত্যের মাথা। ওই যে গান, তার কথা বা সুর যা আজও আমাদের প্রাণে দোলা দেয়, মুক্তির হাতছানি যার পরতে পরতে, ওই গানগুলোই আকর, ওই গানগুলোই সম্বল। সুধীজন, আজ এই পালায় যে ইতিহাসের সংস্পর্শে আমরা আসব, যে মানুষের ছবি আমরা আঁকবো আপনাদের সামনে, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া অর্থহীন। এই মহান শিল্পী সম্বন্ধে জানে না এরকম লোক ত্রিপুরায় অন্তত খুঁজে পাওয়া ভার। কি তাই না রে? সবই ওই ত্রিপুরা সুন্দরীর কৃপা উস্তাদ। উস্তাদ, রাজ্যের বাইরে গেলে যখন কেউ বলে ওঠে ত্রিপুরা মানে ওই বিখ্যাত গায়কের দেশের লোক, মনটা যেন কিরকম ভরে যায়। তার গানের সহজ সরল সুর আর তার দরদি কণ্ঠস্বরের মাদকতা যে কোনো ব্যক্তির হৃদয়কে স্পর্শ করে অতি দ্রুত। উস্তাদ, উস্তাদ ধরো না সেই গান। কোন গান? আরে আরে কর্তার গান, বাংলাদেশের গান। আমি টাগ ধুম বাজাই, আমি টাগ ধুম বাজাই, বাংলাদেশের ঢোল। আমি টাগ ধুম বাজাই। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাগ ধুম বাজাই। কর্তা, শচীন কর্তা, হ্যাঁ এই নামে বিখ্যাত ছিলেন তিনি। কর্তাই বটে। সুরের ওপর এরকম কর্তৃত্ব কজন ফলাতে পারে বলুন তো? বাকি সব কিছুর ওপর আদেশ চলে, হুকুম চলে, জুলুম চলে, কিন্তু সুরের ওপর কি চলে? একমাত্র ঈশ্বর সহায় হলে তবেই সেই সুর কণ্ঠে বাসা বাঁধে, যন্ত্রে নিনাদিত হয়। কুমিল্লাতে তার ছোটবেলা এবং যৌবনের প্রথম পর্ব কেটেছে। তৎকালীন কুমিল্লা ছিল বর্তমান ত্রিপুরা রাজ্যেরই অংশ, আর শচীন কর্তা ইনি ছিলেন এই রাজ্যেরই রাজকুমার। তাই স্বভাবতই কুমিল্লা তখনকার বৃহত্তর ত্রিপুরার জলবায়ু, প্রকৃতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা শচীন দেব বর্মনের জীবন এবং বিশেষ করে তার সঙ্গীত চেতনাকে বিশেষভাবে প্রভাবিত করে। বাংলা জন্ম দিলায় আমারে, বাংলা জন্ম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাধা রে। বাংলা জন্ম দিলায় আমারে, বাংলা জন্ম দিলায় আমারে। মা পুতের বাঁধন ছেড়ার সাধ্য কারোর নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাগ ধুম বাজাই, আমি টাগ ধুম বাজাই, বাংলাদেশের ঢোল। আমি টাগ ধুম বাজাই। ঠিক পাশে নানুয়া দিঘি ধর্মসাগর, আর রানী দিঘির বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে খেলতে খেলতে সারাদিন শুধু খেলা আর খেলা, আর বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যেত সুখ দুঃখ মাখা সাধারণ মানুষের দল। পল্লী বাংলার দামাল ছেলে শচীন কর্তা দাপিয়ে বেরিয়েছেন বাংলার ঝিলে বিলে বন পাহাড়ে। ধ্রুপদী সঙ্গীতে তালিম প্রাপ্ত হলেও লোক সঙ্গীতে দুর্নিবার আকর্ষণে তিনি ছুটে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রামান্তর। মাঝি মাল্লা, আউল বাউল আর কীর্তনিয়াদের সঙ্গে গান করে বেরিয়েছেন দিনের পর দিন। তার মনে প্রাণের পরতে পরতে গাথা হয়ে গিয়েছিল লোকজ সুর। হিন্দুস্তানি মার্গ সঙ্গীতের জাদুদণ্ড বলিয়ে তিনি লোকজ সুরকে পৌঁছে দিয়েছিলেন অন্য এক উচ্চ মাত্রায়। মা তোমার মাটির সুরে সুরে দে, মা তোমার মাটির সুরে সুরে দে, আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা, বাউল ভাটির আলিতে। মা তোমার মাটির সুরে সুরে দে, মা তোমার মাটির সুরে সুরে দে, পরাণ খুললাম মেঘনা তিতাস
শচীন দেববর্মণের পিতা নবদ্বীপচন্দ্র দেববর্মন ত্রিপুরার রাজ পরিবারের প্রথা অনুযায়ী রাজা হবার কথা ছিল তার, কিন্তু কিন্তু কার্যত তা হলো না। রাজা হলেন বীর চন্দ্রমাণিক্য। নবদ্বীপ চন্দ্রকে দেওয়া হলো কর্তার সম্মান। 1870 সালে নবদ্বীপ চলে গেলেন কুমিল্লায়। সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন। তিনি ছিলেন অন্য প্রকৃতির। রাজবাড়ির বৈভব তাকে টানতে পারেনি। কোনো লতানো গাছের বাইরে ওঠার লিগা যেমন একটা অবলম্বন চাই, তেমনি মানুষের। বাবা তো আসলোই, কিন্তু একটা সমীয় ভাবের লিগা বাবার সঙ্গে সবসময় দূরত্ব বজায় থাকতো। বাবার কথা আমি শুনে চলতাম, কারণ বাবার কথা অমান্য করার মতো সাহস বা ইচ্ছা কোনোটাই আমার হইতো না। কিন্তু ব্যতিক্রম মাধব কাকা, আনোয়ার দাদা আর আমার ধাইমা। ধাইমারে বাড়ির সকলে রবির মা কইয়া ডাকতো, কিন্তু আমি ধাইমা করেই ডাকতাম। তার কাছ থেকে সারা জীবন শুধু পাইলাম কিছু দিন নাই। মায়া লাগলো চোখে সকাল বেলা, কি মায়া লাগলো চোখে সকাল বেলা। আকাশে আকাশে চাহনিকা যেন মেলা সকাল বেলা। কি হলো গো ডালিম কুমার, এরকম সাতা ফাঁকির মতো মুখ করিয়া কোন দিকে তাকাইছো? ও ছোট বাবু, কি দেখতাছো? আরে বেলা তো অনেক হইলো, পড়তে বইবা না? দেখো মাধব কাকা, হ্যাঁ, ভোরের আলো কি সুন্দর। ও ভেজা পাতার উপর নরম রোদ আঙুল বুলায় যাইতাছে, মধুভাষী পাখিরা গান গাইতাছে, কৃষক গরু লইয়া মাঠে চাষ করতে যাইতাছে, মাঝি নদীতে মাছ ধরতে যাইতাছে, আর আমি এই প্রকাণ্ড অট্টালিকায় বাধা পইরা আছি। ভালো লাগে কও? ছোট কর্তা, কি যে কৌতুক। আরে প্রকৃতি শোভা সুন্দর ঠিকই, কিন্তু এই যে তুমি সাধারণ মানুষের কথা কইলা, আরে তারার হাতে সময় কই এইসব দেখবা, উপভোগ করবা? আরে আগে তো ফেডের বাদ জোগাড় করতে হইব, এরপর তো তোমার ওই প্রকৃতি আর তার শোভা। তোমার মতো এরকম সৌভাগ্য কয়জনের হয় কও দেখিনি? রাজার ফুলা তুমি, রাজকুমার। আরে তোমার মুখে কি এই সমস্ত কথা বালা শোনা শুরু করতা? রাজার পুলা, রাজকুমার, এসব পথে ঘাটে লেখা দেওয়া প্রিয় কিছু নাম মাধব কাকা। এই নাম আমার চাই না। আমি তোমরার মতো সাধারণ মানুষ হইতে চাই মাধব কাকা। সাধারণ হইলেই তো অসাধারণের গুরুত্ব বাড়ে কও। শুরু করতা দেখবা একদিন আমি এই সাধারণ মানুষের মধ্যে একদিন মিশা যাব, চইলা যাবো দূরের কোনো এক দেশে। শুরু করতা মাধব কাকা, শুনতে পাইতেছো সেতারের সুর? ও কর্তা মহারাজ বাজাইতাছেন তো। বাবা কি সুন্দর বাজায় না? হ্যাঁ, কোন রাগ বইটা? আরে ও তো সত্য কি আমি জানি, শুধু জানি ভোরবেলা ভোরের সুর। আর এই ভোরের সুরের সাথে প্রেম, প্রকৃতি, ভক্তি সব কিছুর যোগাযোগ, সব কিছুর বিকাশ। কার্তিক মাসে প্রত্যেকদিন ভোরবেলা বৈষ্ণবীও ওই একই সুরে গান গেয়ে যায়। আর আমার পরাণটা শুরু করতে একেবারে জোড়ায় যায়। এই মাধব কাকা, তোমার গান শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে। হ্যাঁ? আরে তোমার যাত্রার গান শুনছি তো, বিশেষত তোমার রামায়ণ গান। হুঁ, মাধব কি কাকা, এর লগে কি? গাইবানি? আমার খুব শুনতে ইচ্ছা আরে করতেছে। অম্বলের লগে ঘি। হ্যাঁ, থুর। গাও না মাধব কাকা, গাও না। আরে ওখানে কাম রাজ্যের ফুটে রয়েছে, তোমার পড়ার সময় নষ্ট হইব না? না, আমি চাই। এই শোনো, আমার কথা না শুনিলে আমি নিশ্চয় যাব চলে, কাঁদিতে হইবে পদতলে, তখন কিন্তু আর আমি আর আসবো না। এই রে, তুমি এইরকম ফাঁদ বা
সেটা তো আমি আগে বুঝছি না। আরে তোমার যাত্রার সংলাপ তো। আরে শুনো না, এই বহনে গান গেলে কর্তা মহারাজ আমার ঝেটাই বিদায় করবো, সেটা তুমি বুঝো নি? আরে বাবা কিচ্ছু কইতো না, তুমি এত ডরাও কেন? আমি আসি তো। আরে ধরাইতাম নাকি তাকো? এই সকাল বেলা কেউ রামায়ণ গান গায়নি কোসেন দেখি যাবগা, কি আর করণ যাব। তবে শুনো, হাসবা না কিন্তু, দেখো আমার কিন্তু দাঁড়ায় গাওয়ান লাগবে। দাঁড়ায় গেবা? হ্যাঁ, দাঁড়ায় গাওয়ান লাগবে। আহ, হাসবা না কিন্তু। না, রামের আজ্ঞা বানর গণ যখনই পাইল, দলে দলে রাক্ষসেরা আসিতে লাগিল। এ যা রস নিয়া সাজিতে লাগিল, ধীরে ধীরে রণস্থলে দর্শন দিল। বলো রাম জয় রাম জয় ধ্বনি বাজিল রে রাম সমরে, রাম জয় ধ্বনি বাজিল রে রাম সমরে, রাম জয় ধ্বনি, রাম জয় ধ্বনি। কথাবার্তা বলে হলো যুদ্ধ আরম্ভ। কি কথাবার্তা বলে হলো যুদ্ধ আরম্ভ। স্বর্গ থেকে কৌতুক দেখে যত দেবগণ বলো রাম জয় ধ্বনি, রাম জয় ধ্বনি। রথে বসে রাবণ রাজা দেখিবারে পায়, রুধি রক্তে সমর ক্ষেত্রে ঢেউ খেলিয়া যায়। বলো রাম জয় ধ্বনি বাজিল রে রাম সমরে, রাম জয় ধ্বনি বাজিল রে রাম সমরে, রাম জয় ধ্বনি বাজিল রে রাম সমরে, রাম জয় ধ্বনি, বলো রাম জয় ধ্বনি। হরধনুকে জুড়ে যখন শক্তিশালী ছেড়ে দিল, লক্ষণের বক্ষস্থলে শেল পতন হইল। বলো বক্ষেতে পড়িল শেল, পৃষ্ঠ হইল পার, ঢলিয়া পড়িল লক্ষণ, দেখে অন্ধকার। মাধব কাকা, এটা এটা তুমি কি দেখাইলে আমারে? না, আমি আমি যাই, আমার রাজ্যের কাম রয়েছে, আমি এখন চাই। আরে দাঁড়াও নাচতে নাচতে ভালোই গান বাজনা হইতেছে। হ্যাঁ কই আমরা একটু দেখি। হ্যাঁ দীর্ঘদিন মাধবের নৃত্য দেখি নাই। এর কি নাচ কয় নাকি শারীরিক কষ্ট? দেখেন। না ওই দুইটাই। দেখেন আপনি বেশি কথা কইন না কিন্তু, আমার কিন্তু রাজ্যের কাম আছে, আমি এখন চাই। আসো আসো আনোয়ার দাদা, কি বা প্রয়োজনে তুমি এসেছো হেথায়? ছোট কর্তা ওই বৈষ্ণবী আইছিল, আচ্ছা সকালেই আইছিল, তো আমি ওরে অহনাইতে কইছি, তো আনমনি হেলে তাহলে না এতক্ষণ আমারে কও নাই কেন? না ওই কর্তা মহারাজের দরে। না না বাবা কিচ্ছু কইতো না, যাও নিয়ে আয়ো। আয়ো
নাম হই গো ছোট কর্তা বাবু। কি গো বৈষ্ণবী দিদি, সকালবেলা যে গান গায়া গেলা আমি তো শুনতেই পাইলাম না। ও মা, কেন? আমি তো জোরেই গাইছি। না তুমি জোরেই গাইছো, কিন্তু আমি ঘুমায় আসলাম তো কানে কিছু ঢোকে নাই। ও, আমিও তো ভাবি কি না কি। আচ্ছা শোনো না, ভোরবেলা যে গানটা গায়া গেলা একবার গাইবা, আমার খুব শুনতে ইচ্ছা করতেছে। কি রে আনুয়া, গাইমু? গাও গাও, শুরু করতে তোমার বকছিস দিব তো। আচ্ছা বৈষ্ণবী দিদি, আমার এই একতারাটা বাজাইতে দিবা? হ ছোট কর্তা, তুমি বাজাও, আমি গলা ছেড়ে গাই। গাও। গাই যাবো গো জাগো হসমের মন মোহিনী বিনোদিনী রাই যাবো গো জাগো হসমের মন মোহিনী বিনোদিনী জেগে দেখো আর তো নিশি নাই গো যায় রাধে জাগো সেবে মন মোহিনী বিনোদিনী শ্যামঙ্গে মহাবদিয়া আছোরাধে ঘুমাইয়া শ্যামঙ্গে মহাবদিয়া আছোরাধে ঘুমাইয়া কালকে ভয় কি তোমার নাই গো যায় রাধে জাগো হসনে মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। বাহ 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 বাহ, বাহ। বৈষ্ণবী দিদি, তুমি এত ভালো কেমনে গাও গো? আমার একটু শিখাই দিবা একটা গান? কি রে আনুয়া, শুরু করতা কি কই রে? আমি তো লজ্জায় মুই রয়ে যাই। আরেকটা গান গাই তুইব আর কি। হ হ, তুমি আরেকটা গান গাও, আমার আমার তো খালি শুনতে ইচ্ছা করে। ডালিম কুমার, ডালিম কুমার, ডালিম কুমার, ওমা তোমরা এখানে? ডালিম কুমার কই? সকাল থেকে ছেলেটা এখনো কিচ্ছু খায় নাই। ডালিম, ডালিম কুমার, এই ডালিম। এই চলো চলো, ছোট কর্তার হনো খাওয়ান হইছে না, ছোট কর্তার খাওয়ান হইলে আবার আমো। ও চলো চলো। সি 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 সি, শুরু করতে আমি খাও নাই। ও, চল চলো, চল চলো, চল আনুয়া চল। এত বেলা পর্যন্ত খাওয়া দাওয়া কিচ্ছু নাই, ঘুম থেকে উঠাই খালি গান লইয়া মাইতা থাকো। বলি বড় কর্তারে কইয়া দিলে সেটা কি খুব ভালো হইব? কি কইবা তুমি বাবারে? কি কইবা শুনি? তোমার কীর্তি কলাপ সব সব কথা কইয়া দিব। তখন তখন কি হইব? এই যে তাই? তুমি আমার কোনো কথা শুনো না, কিচ্ছু খাও না, কি কি দাইমা, হইব? তুমি আমার নামে বাবার কাছে নালিশ করতে পারবা? তাইলে খাও। সচিন, বাবা, আগামী সোমবার আমি আগরতলা যাব। ও। রাজবাড়ির কিছু কাজের জন্য যাওয়া বিশেষ প্রয়োজন। তোমাকেও আমার সঙ্গে নিয়ে যাবো। হ্যাঁ? কারণ এখানে তোমার পড়াশোনাটা ভালো চলছে না, তাই আগরতলার কুমার বোর্ডিংয়ে তোমাকে রাখতে আসবো। রবির মা সচিনের পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছায় রাখবা। না আমি 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 যাবো না। ওমা ওমা ডালিম কুমার কও কি? না না, তোমাদের সাইডে আমি আমি আগরতলায় কুমার বোর্ডিংয়ে গিয়ে কেমনে থাকুন কও? সর্বনাশ, পারে না ছোট কর্তা, বাবার কথা অমান্য করতে পারে না। তুমি বোর্ডিং এ থাকিয়া পড়াশোনা কইরা বড় হইবা, দেশ বিদেশে ঘুরবা, রাজ্য চালাইবা, তুমি রাজপুত্র না?
ছোট কর্তা তুমি কত ভালো, বাবার কথা শুনলে চললো কেমন? বাবার বিরুদ্ধে কথা বলা সেকালে রীতি ছিল না। অগত্যা বাবার সঙ্গে আগরতলায় যাত্রা। এখন থেকে কুমার বোর্ডিংয়েই থাকতে হবে। রাজবাড়ির ছেলে বলে কথা। সর্বক্ষণ যেন একটা মুখোশ পরে থাকতে হতো সবার সামনে। বেশি কথা না, হাসিও মাপা, মানুষের সঙ্গে মেলামেশাও কর। সবাই শচীনকে দেখে, এমনকি বড়রাও রাজকুমারের সাথে সসম্মানে কথা বলে। কিন্তু আগরতলা রাজবাড়ির বহিরঙ্গের বৈভবে মন ধরল না শচীন কর্তা। দম আটকে আসে। আগরতলার এই পরিবেশে কোথায় গ্রাম বাংলা, কোথায় মাটির সুর, আর কোথায় সেই লোকজীবনের গান? আর কুমার বোর্ডিং সে জায়গারও বলিহারি। রাজবাড়ির ছেলেদের শাসন তো দূরেই থাক, নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে আসতে মাস্টার মশাইরা ভয় পেতেন। রীতিমতো প্রশ্রয় দিয়ে রাখা হতো রাজ পরিবারের ছাত্রদের। নবদ্বীপচন্দ্র প্রমাদ করলেন, মাস্টার মশাইরা যদি ছাত্র ভাবনা বাদ দিয়ে রাজভাবনায় সংক্রমিত হন, তাহলে তো ছেলের মানুষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর দেরি করলেন না, ছেলেকে বোর্ডিং থেকে তুলে নিয়ে এলেন। ভর্তি করালেন কুমিল্লার ইউসুফ স্কুলে। পড়াশোনার প্রকৃত মূল্য বুঝতে শচীন আবার কুমিল্লায়, মাটির কাছাকাছি। আমরা তো মাছ ধরে আয় পড়ছি গো আনোয়ার দাদা। চারিদিকে শুধু জল আর জল। এখন তো জোয়ারের সময় না? এই যে জোয়ার ভাটা, কি কি অদ্ভুত খেলা না? যেন কোনো সুরের আরোহণ আর অবরোহণ। জানো, আমার মনে হয় মাঝে মধ্যে যদি নদীর স্রোত আয়া সুরের স্রোতের মতো আমার মুন্ডারে ডুবাই দিয়ে যাইত, আমার সর্বাঙ্গ ভিজায়া দিয়ে যাইত। এই যে জোয়ার ভাটা, এগুলি কি কও তো ছোট কর্তা? আমাদের জীবনটাও এই জোয়ার ভাটার মতোই। সুখ দুঃখ, দিন রাত, ধর্ম অধর্ম, আচার অনাচার, সবই এই দ্বন্দ্বের শিকার। ছোট কর্তা, এইগুলি যেমন আমাদের জীবনের অঙ্গ, সুরও ঠিক তাই। সাগর থেকে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, আরে যেথা হতে আসে পানি তথায় আবার ফিরা যায়, তথায় আবার ফিরা যায়। আবার জোয়ার ভাটায় ঘুরে ফিরে বলো সাগর কিন্তু শুকায় না রে। আমার জোয়ার ভাটায় ঘুরে ফিরে বলো সাগর কিন্তু শুকায় না রে। আরে তেমনি মানুষ আসবে যাবে মনসুর কয় বারে বার। এই তো শিক্ষা লাইছে ছোট কর্তা। আচ্ছা আচ্ছা আনোয়ার দাদা, শোনো শোনো, তুমি অনেকক্ষণ ধরে বইটা বাইতেছো, এবার তুমি একটা গান গাও আর আমারে দাও, আমি বাই। না 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 ছোট কর্তা, না এইটা হয় না ছোট কর্তা, এটা হয় না। আর আর সুদ থাকতে পরিশ্রম কি কও? হ্যাঁ, দেখো না, আওলা জাওলা কামলা তাঁতি সকলই কাম করানোর সময় গান গায়। কারণ কাম করলে পরিশ্রম কম হয় গান গাইলে। শুধু কথা এই এই আমার আমার অহংকার যেমন এই সুর, আমার আমার শক্তির উৎস কিন্তু এই সুর। শহরের ইটকাট কংক্রিটের আড়ালে যারা বড় হয়, তারা এই প্রকৃতির কুলে বাইরে ওঠা সুরের মূল্য দিতে পারবো নি কৌ? ধর্মশাস্ত্রে আছে ঠেকা, মন নিয়ে সব লেখা ঝোকা। কোথায় মনের ঘর দরজা, কোথায় সে মনের রাজা? আমরা সাধারণ মানুষ হইলেও আমরা শিকড় জীবনের অনেক গভীরে। লোকজগানের সহজ সরল কথা আর সুর কর্তার মনের গভীরে স্থান পাইছিল। আর এই সাধারণ মানুষের মাঝে নিজের নিঃশেষে বিলাই দিয়া এক হইয়া যেতেন আমরা ছোট কর্তা, সেই শৈশব থেকে। কিন্তু
বাদশার তো এই সুর, ওই সুর আর গানের চরণ শোনার পর থেকে পড়াশোনায় তো আর মন বইতে চায় না, আর ওইখানেই হইল যত বিপত্তি। সচিন বাবা, ওই যে আনোয়ার দাদা গান ধরছে। হ্যাঁ, ভাটিয়াল জলের গান না? এই প্রশ্ন তো তুমি আমার গত 1 মাস ধরে করতেছো, কিন্তু পড়ার দিকে কি মন নাই? ওই দিকে মন দাও, পড়া আগে, বাকি সব পরে। বই লইয়া বইয়া থাকলে কি হইব? আনোয়ার দাদা কণ্ঠ যে আমার চোখে জল আনে। বাংলার নদী বিলে এত যে সুখ দুঃখের গল্প বোনা আছে আমি তো জানতামই না। আনোয়ার দাদা তার দোতারায় আর তার দরদি কণ্ঠে সেই সব কিছু আমার চোখের সামনে নিয়ে আইত। লোকসঙ্গীতের কথার কত রহস্য, কত আড়াল। রাজার কুমার ডুব দিল লোকসঙ্গীতের গহিঙ্গাঙ্গে। বাংলার মাটিতে এলো আরেক রূপকথা। ফিরে তাকালে মনে হয় এইসব কিছু তো হওয়ারই কথা ছিল না। রাজা ঈশানচন্দ্র মানিক্যের মৃত্যুর আগের দিন প্রকাশিত রোগকারিতে যদি ভাই বীরচন্দ্রকে যুবরাজ ঘোষণা করা না হতো, যদি নবদ্বীপচন্দ্র কর্তাপদে নিযুক্ত না হয়ে রাজ্যাভিষেকের বয়স উপযোগী হতেন, অথবা তার জন্য না রাখা থাকতো বড় ঠাকুরের পদ, তাহলে কোথায় যেত কুমিল্লার হাওয়া? জন্ম অনুযায়ী নবদ্বীপচন্দ্রেরই তো কথা ছিল রাজদণ্ড হাতে তুলে নেবার, রাজপ্রাসাদের আভিজাত্য নিয়ে নিজেকে এবং নিজের পরিবারকে গঠন করা। কিন্তু ওই রোগকারী, একটা রোগকারী কি তাহলে সব কিছু পাল্টে দিল? ওদিকে আমাদের ডালিম কুমার মানে শচীন কর্তা এই সব থেকে বহু দূরে সুরের জগতে রয়েছেন, এবং এই কারণেই তাকে অনেকবার বিপদেও পড়তে হয়েছে। দেখুন, কুমিল্লার টিকা কসবায় মেলা দেখতে আর গান শুনতে আসলাম। স্টেশনে দেখি ট্রেন ছাড়ে দিতেছে, আমরা কিছু করণের নাই। তাড়াহুড়া করে উঠে গেছি স্যার, এই ভিড়ের মধ্যে টিকিট কাটার কথা ভুল গেছি স্যার। কথা খুঁজছে পায় না, হ্যাঁ গান শুনতে পাইছে, পকেটে পয়সা নাই, আবার ফুর্তি করার লোক পয়সা থাকে এখানে একটাও চল না। তোরা কি ভাবছ আমি কিছু বুঝি না? শোন, আমি এলাম স্টেশন মাস্টার, পুটিরাম সর্দার, সব দিকে আমার নজর। এই যে এত বড় মেলা হইতেছে কমলা সাগরে, ওই কালী মন্দিরের পাশে, তোরা ভাবছ সবাই ফাঁকি দিয়া চোখে দুলা দিয়া সবার লোকের সামনে পাওয়া যেত। হ্যাঁ, এত লোকের সামনে কেউ তো দেখতোই না আপনার। বাইরেও নেই, অত সুদানা নেই, অত সুদানা কেউ কোনোদিন পারছে না। হ্যাঁ, ট্রেনে উঠানোর সময় মনে আসছিল, ট্রেনে উঠানোর সময় মনে আসছিল তোর ওখানে কান্দাকাটি করে কোনো লাভ হইতো না। তোরা বাড়িতে বাড়িতে আমি খবর পাঠাবো, দেখি দেখি কি বিহিত হয়। আমারে চিনছে না, হ্যাঁ আমার চিনছ না, হ্যাঁ চিনবা চিনবা, হারে হারে চিনবা চিনবা। আরে আমি আগেই বুঝলাম এভাবে যেমনটা ঠিক হইব কিনা। আরে কিচ্ছুই তো না রে, অত চিন্তা করিস না। আরে আমি বাড়ি তো কিছু কয়ে আইছি না, বাড়িতেই দেবো তো আমার তাড়াতাড়ি। কিন্তু আমারও কি এরকম লাগতেছে, আর তোর যেমন মহানন্দ। আরে ব্যাপারটা কি ব্যাপার চিন্তা করছো? আরে এইসব আমার কাছে চলবার, তোরই যত সমস্যা। এই তুই হাসতেছস? এই আমি বাড়ি যাব। কিটা 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 বুঝি না, কই যাবি? তুই বাড়ি যাবি? শোন,
এটা স্টেশন মাস্টারের বাড়ির লোকের গোডাউনের লক আপ কইলু চট কেসে দৌড়টা দিয়ে বাড়ি চলে যেত না বাড়ি চেবো এটা এটা লকআপ? আরে আমরা কি চোর ডাকাত যে আমরা এইভাবে লকআপের মধ্যে ঢুকায় রাখবো? আরে এখন করণ নাকি তা এটা বস না। একটা কাজ কর কি একটা গান ধর এই একদম ফাইজলামি করবি না কই দিলাম। আরে এন্টিকা ফলামু কেমনে এটা ভাবতাছি তুই কস গান গাওনি কথা আরে এখন কারো গলা দিয়ে গান বাইরানি কস না। গায়ে এইটা হোস না স্টেশন মাস্টার এর মা সব কীর্তন খুব ভালো ভাই আরে হে দিন আমরা পাড়াত গিয়া কীর্তন চিন্তা কান্দন আরম্ভ করছে আরে জানি দি কইতে কইতাছি সুজিত একটা কীর্তন ধরছ না ভাই দাও গা 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 একটা কীর্তন ধর কীর্তন ওই কোসটা গাই তো কোসটা সত্যি তোরা তোরা আজকে আমার মার খাওয়াবি না? হ্যাঁ, বিনা টিকিটে রেলগাড়ি ভ্রমণ করে এই গোডাউনের লকআপে অন আসি, এরপরে গান গাইতে হইব। এলিগে আমি গান বাজনা শিখছিলাম। আরে আরে গাই হইতে হোস না তুই এই কোসটা একটু গান লাগাই তো কীর্তন গান গাছ না গাছ ভোরের সময়কালে একটু ঠিক করিস গাছ না আরে সুরে তালে গা তুই যেমনে গাস ওইভাবে ভালো করে ভোরের সময়কালে শ্রীবাসানীনার মাঝে গোরচাঁদ নাচিয়া বেড়ায় রে। ওঠো ওঠো সচি মাতা নিতাই এলো প্রেম দাদা জগৎ মাতাইলো হরি কাঁদিয়া রে। ভোরের সময় কালে শ্রীবাসানীনার মাঝে গোরচাঁদ নাচিয়া বেড়ায় রে। বাবা কই থেকে শিখলা তোমরা এই গান? বাবা তোমরা কেডা? মাসিমা মাসিমা হে খুব ভালো গান গায় ও শুন না তো ও, মাসিমা। বুঝতাছি তো বাবা তোমরা এইখানে এই অবস্থা? আরে আমরা দেখেন না মাসিমা স্টেশন মাস্টার মানে আপনার সুপুত্র আমরা এখানে ভিতরে আটকে রাখছে আরে মেলা দেখতে গান শুনতে গেছিলাম এটা কি কোনো পাপ কোনছেন মাসিমা নিষ্পাপ আমরা চাই ভাই মেলার গাউনের সময় ট্রেনে উঠে গেছি গা ওই শুধু ওদের টিকিটটা না গেটটা এরকমের লঘু পাপে এরকমের গুরুদণ্ড পাওয়ার কথা আসলো নি পাঁচজন মাসিমা এইরকম অন্যায় কাম করছে ফুটি তোমরার মতো এই বালা ফুলা বাইরে আটকে রাখছে দাঁড়া আমি দেখতেছি ফুটি ওই ফুটি এদিকে মা তুমি কেন আইছো গেলি গা আর এর লগে তো কথা কইতেছো কেন? হ্যাঁ তুই শিখাবি আমি কাল লগে কথা কমু এই বালা ফুলা ফান্ডি রে তুই আটকায় রাখছোস যা সাইরা দে কোথাছি আরে এরা টিকিট কাটছে না তো এরা কেমনে ছাড়ু? নিকুজি করছে তোর টিকে তোর কি কোনোদিন কাণ্ড জ্ঞান হইতো না যা কোথাছি সাইরা দে রে একটু তাড়াতাড়ি আয়েন না যা এনে সময় হয়ে গেছে না মানে রেলগাড়িটা চাইলে দেব আসন ফুটি এর লিগা সন্দেশ লয়ে আয় তাড়াতাড়ি আইস আরে কি না মারাইয়া গান শুনে দেরি হয়েছে। আরে সন্দেশ লয়ে যাও রে মুনা নবদ্বীপ চন্দ্র ত্রিপুরার রাজদরবারের রাজমন্ত্রী হিসেবে যোগ দেওয়ার পর শচীনের কুমিল্লা থেকে আগরতলা আসা যাওয়া একটু বাড়ি। সে দরবারে ছিল বড় বড় গায়কদের যোগাযোগ। সেই সুবাদেই তিনি বহু মার্গ সঙ্গীত শোনার সুযোগ পান। এমনকি ত্রিপুরার এই রাজদরবারে শচীন কর্তার প্রথম গান গাওয়া স্কুলে ছুটি পড়লে আগরতলায় বাবার কাছে চলে আসতেন শচীন।
আজ যেখানে আপনারা বসে আছেন মানে আমাদের রবীন্দ্র ভবন। হ্যাঁ, ঠিক এই জায়গাতেই ছিল নবদ্বীপ চন্দ্রের দালান বাড়ি। সামনে ছিল বিরাট আঙিনা। সেকালে কুমিল্লায় শ্রী শ্যামাচরণ দত্ত ছিলেন প্রতিষ্ঠিত ধ্রুপদ ও খেয়াল গায়ক। বাবা চেয়েছিলেন শচীন তার কাছেই সঙ্গীতের তালিম নিক, কিন্তু তিনি যে তার শিক্ষার মেরুদণ্ড ঠাউরেছিলেন তার পিতাকে। কিছুটা জেদ করেই আর কারো কাছে শিখলেন না, বাবা নবদ্বীপ চন্দ্রই শেখাতে লাগলেন। শচীনের এই যে কুমিল্লায় থাকা, এই যে তার রয়ে যাওয়া জল মাটির কাছে লোকগীতির ঘরে, এর জন্য শচীনের চেয়েও বেশি দায়ী ছিল তার বাবা। কিন্তু মাঝে মধ্যেই তার ইচ্ছে করতো ঘরের বাঁধন ভেঙে নতুন কিছুর খোঁজে যেতে। দাদারা দার্জিলিংয়ে সেন্ট পলসে পড়ে তারও ভারী স্বাদ হলো সে দেশে যাবে, কিন্তু বাবা ছাড়লো তো। বাবা, আরে সচিন, বাবা একটা কথা বলার আছে। বলো। বাবা আসলে আমি আমি ওই দাদারার মতো কলকাতায় গিয়ে একটু পড়াশোনা করতে চাই, আর সঙ্গে গানটাও শিখতে চাই। সচিন, তুমি সুনামের সঙ্গে আইএ পাশ করছো, সেই জন্য আমি প্রথমেই তোমার আশীর্বাদ চাই। তুমি আমরা বংশের মুখ উজ্জ্বল করছো। এটা ঠিক, তুমি গান শুনতে, শিখতে বা গাইতে খুব ভালোবাসো। এই ব্যাপারে আমি তোমার কোনোদিন বাধা দিছি না, আর দিমও না। তাছাড়া এই কলকাতায় গান শেখার সুযোগ তো নিশ্চয়ই বেশি। আমি শুধু চাই তুমি সময় মতো খাওয়া দাওয়া করো আর পড়াশোনাটাও ঠিকঠাকভাবে করবা, কারণ নিজের ভালো মন্দ বোঝার বয়সটা এখন তোমার হইছে সচিন। আর এক্ষুনি তুমি আমার যে কথাটা কইলা তার উত্তরে বলি, তুমি আমরা সবার ছোট সন্তান, সবাই তো বিদেশেই থাকে, তুমি তুমি এখনো আমরা সঙ্গে আছো। তাই অন্তত অন্তত আরো 2টা বছর তুমি আমরা সঙ্গে থাকো, এটাই আমি চাই। वहाँ कौन है तेरा मुसाफिर जाएगा कहाँ। চাই মাটির সুর, গভীর রসা মাটির গন্ধ যেন থাকে এই চরণে ওই তানে। জানেন, সবসময় যে দেহমন নিমজ্জনে বা একক যাপনে সুর বা গানের সন্ধান পাওয়া যায় তা কিন্তু নয়। একেবারে একেবারে নিখাত আড্ডা থেকে যে কত গান উঠে আসে চলুন। কিরে কিরে হিমাংশু, গানে টানে কি সুর দেয়া চলছে? তুমি তো আবার বড় সুরকার। আরে ভাই, তুমি তো গীতিকার, আগে লেখো তারপরে তো সুর। আরে এসব কথা বাদ দে, একটা জিনিস আনছি। কি জানি? কি জিনিস? ওই কিরে সতীন, আফা কেমন তোরে ওই ফুটবল মাঠে খেলতে দেখলাম না? আরে আজকে বিকালে লন টেনিস খেললাম তো। ও জানোস, ইকবাল রে 3-2 হারাই দিছি। আরে বাহ, আরে ইকবাল কিন্তু ভালো প্লেয়ার। আমি কি কম নাকি? কি যে কয়, কি রে অজয়, অনেকদিন কোনো গান লেখস নাই, শুধু কবিতা লেখলে হইব? লেখুম লেখুম। আরে তুই লেখ, তারপর হিমাংশু সুর দিব, তারপর আমি গাম। হ্যাঁ দাঁড়া দাঁড়া, কি রে অজয়, সচিন তো ঠিকই কইছে, আগে লিখতে হইব তো। ও তুই আগে লিখবি, তারপর হিমাংশু সুর দিব, তারপর আমি গাম। কি রে সুবিদ্যা, হ্যাঁ দেখ এটা দেখ, বাইরে বাইরে কিটা দেওয়া রে? কি রে, ওই দেখছেন কেটা জানি আইতাছে, ওই কাজিদার মতো মনে হচ্ছে মোর। আরে লুকা লুকা লুকা। আরে দাঁড়া দাঁড়া, লুকাইস না, দেখ কাজে দাওনি টান মারে। আরে লেখক, কবি, গায়ক, সুরকার সব দেখি একসাথে। আরে আসেন আসেন কাজে দা, বসেন বসেন বসেন। কেমন চলছে বলেন? এই চলছে তো। কর্তা কেমন আছে? এই তো চলছে। আপনি নতুন কিছু গান টান লেখছেন নাকি? ও ভালো কথা। আচ্ছা কর্তা, কুহু কুহু কোকিলের মতো কইরা একটা গান গান তো।
কুহু দূর কর্তা কি যে কর এ কোকিলের মতো আবার গান করন যায় না। না আসলে কর্তা এই এই আমার লেখাটা না ঠিক আসছে না, একটু একটু দেখুন তো। কুহু কুহু কোকিলের, হ্যাঁ এটা এই হ্যাঁ একটু একটু দেখুন। এটা কি আচ্ছা একটু একটু শুধু কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহরিল মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, একটু। কিরে অজয়, কিরম দিলাম? কাজীদার সামনে আবার আমারে জিগা। না না, না, সে ঠিক আছে, সে ঠিক আছে। কর্তা কর্তা এই যে দেখুন একটু একটু ঠিক একটু সুর করুন তো দেখি। এখন লিখতে হ্যাঁ 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 কর্তা দেখুন তো একটু। আমার যে ফেসাদে ফালান আপনি। কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহরিল মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে। কুহু 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 কোয়েলিয়া কুহরিল মহুয়া বনে 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 বনে। কুহু 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 কোয়েলিয়া চমকে জাগেন নিশীথ শয়নে চমকে জাগেন 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 চমকে জাগেন নিশীথ শয়নে মহুয়া বনে মহুয়া বনে। কুহু 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 কোয়েলিয়া হ্যাঁ কুহরিলা মহুয়া বনে বনে। শূন্য ভবনে মৃদুল সমীরে চরণের শিখা কাপে ধীরে ধীরে কাপে কাপে ধীরে ধীরে চরণ চিহ্ন রাখি দলিত কুসুমে চরণ চিহ্ন রাখি দলিত কুসুমে চলিয়া গেছ তুমি দুর্বিজনে। কুহু 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 কোয়েলিয়া। অসাধারণ কথা, অসাধারণ। 1924 সাল, চারিদিকে তুমুল হইচই। প্রথম বিশ্বযুদ্ধ সবই শেষ হয়েছে। চারিদিকে ধ্বংসস্তূপ যেমন রয়েছে, হেরে যাওয়া যেমন রয়েছে, সে হেরে যাওয়ার পাশাপাশি সভ্যতার পুনরুত্থানে স্বপ্ন সন্ধানী দেখাও মিলেছে প্রচুর। ঠিক সেই সময় তো বিএ পাশ করলেন শচীন কর্তা হ্যাঁ। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে। হ্যাঁ, এমনকি ত্রিপুরার রাজবাড়ির তিনি প্রথম স্নাতক। স্বভাবতই তার উচ্চশিক্ষা নিয়ে সবাই যেমন উৎসাহী, তেমনি আবার অন্যদিকে একটু চিন্তিতও বটে। এবার যে কুমিল্লা ছাড়তেই হয়, এইখানে থেকে পড়াশোনা ওই কতটুকুই বা হবে। কিন্তু কাছাকাছি শহর বলতে তো শুধু আগরতলা, সেখানেও সেই সময় উচ্চশিক্ষার কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি। তবে বাবা নবদ্বীপ চন্দ্রই অনেক ভেবে ঠিক করলেন শচীন পড়তে যাবে কলকাতা।
সুচিন, তোমার থাকার জায়গাটা ঠিকঠাক আছে কিনা একবার দেখে নাও। ঠিকই আছে বাবা। সংস্কৃতির পূর্ণভূমি এই মহানগর কলকাতায় এখন তোমার নতুন ঠিকানা। তুমি ভালো করে দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিও, তারপরে তুমি চল। চাঁদের ডিঙ্গি বায়া গোমতীর টিকা গঙ্গায় এলাম, কিন্তু সর্বক্ষণ শুধু কুমিল্লার কথা মনে পড়ে। মাধব কাকা, আনোয়ার দাদা, ধাইমা এরা কেমন আছে জানি না। আর আমার বন্ধু বান্ধব অজয়, হিমাংশু, সুবোধ, ইকবাল, হেরা, আর ওই নানুয়া দিঘি আর রানী দিঘির পারে বইয়া বাঁশি বাজানো। গলা ছাইরা গান গাইতে আমার কত ইচ্ছা করে, কিন্তু পারি না। এই যন্ত্রচালিত মতো মানুষের মতো থাকতে আমার ভালো লাগে না। আমার দম বন্ধ হয়ে আসে। সারাদিন ক্লাসের পরে একটু আকাশ দেখতে ইচ্ছা করে, কিন্তু কই, এ কি ধরনের স্বপ্নের পুরী! গগনচুম্বী অট্টালিকা সব দানবীয় এক অভ্যাসে শুষ্যানায় আকাশের সজীবতা, বাতাসের গন্ধ। এখানে অন্ধকার কইয়া কিচ্ছু নাই, সবকিছুই আলো। আর এই আলোর কোনো প্রকার নাই, কোনো ভেদ নাই, কোনো প্রাণ নাই। মাটিও নাকি বিক্রি হয় এখানে। প্রতিটা মানুষ ছুটতেছে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, গন্তব্য জানা নাই। কোন আগুনে আহুতি দিতে চায় তারা? এই জগৎ সংসারে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য মুখের কথা লেখার ভাষার মাধ্যমে প্রকাশ করে, কিন্তু কতজনই বা জানে কত বিচিত্র ভঙ্গি রয়েছে এই কথা প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য। শচীন আমাদের হলো সুর নিয়ে কারবার। এই সুরের মধ্য দিয়ে সময় বয়ে চলে, আর সময়কে ধরার মধ্য দিয়েই শুরু হবে তোমার সুর জ্ঞান লাভ। কৃষ্ণচন্দ্র দে আমার সঙ্গীত গুরু। প্রকৃতির নির্মম খেয়ালে মাত্র 13 বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান। বাইরের চোখ দিয়ে দেখতে না পাইলেও
তার ভেতরের অন্তর ছিল অনেক বেশি জাগ্রত। আসেন। এই যে, এই কানা গেস্ট আসছে রে। হ্যাঁ, বলবি নাকি একটা গান গাইতে? আরে বললেই গাইবে নাকি? আর সঙ্গে সাকরেটা কি আসছে রে? হ্যাঁ, একে তো আগে দেখিনি। আচ্ছা চল, বলা এলো না কেন আজ? কি কেষ্ট দাস, আজ কোন গানটা গাইবে? ওই ওই হিমুদার গানটাই গাইবো ভাবছি। তা অভয়দেব তো একটা কথা বল, মানে আপনি অন্ধ হয়েও যে এরকম ভাবে গান গেয়ে চলেছেন তা ভেবে সত্যি অবাক লাগে। কিন্তু কদিন আর চালানো যাবে এভাবে বলুন? মানে দিনকাল যা হয়েছে এখন। হ্যাঁ, এখন তো সবকিছুর মধ্যে এত গতি, গতির সাথে তাল মেলানো সত্যিই কঠিন। তার উপর আবার ওই শারীরিক ভাবে প্রতিবন্ধী হলে তো। আরে আপনি এরকম ভাবে কথা বলতেছেন কেন? তুমি কে হে বাছা? বড়দের মাঝখানে কথা বলতে নেই জানো না? আপনি তা যা বলেছো ভাইয়া, আসলে জীবন গতিময় হলেও আমার তাতে কোনো বাধা হয়নি। কারণ কারণ আমি আমার চোখের দৃষ্টি যাওয়ার পর থেকে আমি আমার জীবনকে অন্যভাবে দেখি, বা বলতে পারো দেখি না, কিন্তু চোখের দৃষ্টি যাওয়ার পর থেকে আমি আমার অন্তরের দৃষ্টি আমি মনে করি আরো প্রখর হয়েছে। এবং সুর জ্ঞান লাভ করার জন্য এই অন্তরের দৃষ্টিই তো প্রয়োজন। জানো, সুর সুর আত্মার একটা কাছাকাছি জায়গা থেকে বেরোয়। সেখানে সেখানে আত্মা তো মুখ বধির বা অন্ধ নয়। আত্মার এসবের সঙ্গে কোনো সম্পর্কই নেই। শুধু আত্মার শুধু মাঝে মাঝে শোধনের প্রয়োজন হয়। সেই শোধনের একটা প্রথম ধাপ হলো তাকে তাকে একটা মাত্রায় নিয়ে যাওয়া, নিজেকে নিজেকে উন্মুক্ত করা, যা আসলে সবাই এটা পারে না। আসলে মন যদি পঙ্কিল হয় তাহলে সমস্ত পারদর্শিতা নিয়েও সে হয়ে যায় প্রতিবন্ধী। আমি চলি ভাই, আমার আবার গানের সময় হলো। প্রথাগত শিক্ষা থেকে সঙ্গীতের দিকে শচীনের মন চলে যায়। কৃষ্ণচন্দ্র থেকে বাদল খা, বা কখনো সঙ্গীত শিক্ষক ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। বাড়তে থাকে সঙ্গীত সাধনা। ইংরেজির MA ক্লাসে হাজিরা কমতে থাকে, শেষে বন্ধই হয়ে যায়। সচিন, আজ আমি বড়ই হতাশ। এত সুযোগ সুবিধা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়ার সুযোগ, আর তুমি তো পড়ছিলাও ভালো, কিন্তু তুমি পড়াটা সাইডাই দিলা। এটা এটা তুমি কি করলা সচিন? আরেকবার চেষ্টা করে দেখবা। ও আচ্ছা, ইংরেজি বিষয়টা তোমার ভালো লাগে না? ঠিক করে কও তো। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন থেকে আইন বিষয় নিয়েই পড়াশোনা করবা। বাবা, ত্রিপুরার রাজবাড়িতে আইন বিষয়ে পারদর্শী একজন বিশেষ প্রয়োজন। আর আগেও তোমারে কইছি, আবারও মনে করে দিই, পড়া আগে, বাকি সব পড়ে। যত তাড়াতাড়ি সম্ভব পড়া শেষ কইরা তোমাকে আগরতলা ফিরতে হইব। ত্রিপুরার রাজবাড়িতে যে তোমার অনেক প্রয়োজন সচিন, অনেক প্রয়োজন। কি ব্যাপার, আজকে তোকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, সুর ধরতে পারছিস না। কি ব্যাপার বলতো, কি হয়েছে তোর? শরীর টরীর খারাপ নাকি? না, কিছু কিছু হয় নাই তো। না না, আমার কাছে কবি না, বল, খুলে বল কি হয়েছে। না না, সত্যি কইতেছি, কিছু হয় নাই। আচ্ছা শোনেন না, আপনার একটা ভালো খবর দেওয়ার আছে। কি কি খবর শুনি? আজকে লন টেনিসে ওই ইংরেজটারে হারাই দিছে। বেটা কি ভাবে নিজেরে, হ্যাঁ? কুমা, আপনি খবরটা শুনে খুশি হন নাই? না, আমি একেবারেই খুশি হইনি। কেন? কাল থেকে তোমার টেনিস খেলা বন্ধ। সুরের মাঝখানে তোমার কিছু বাধা হোক,
সেটা সেটা আমি চাই না। তোমার টেনিস খেলা সম্পর্কে আমার কোনো বিরূপ বা অনাগ্রহী আমি নই, কিন্তু সুরের রসাস্বাদনের মাঝখানে, সুর আস্বাদনের মাঝখানে তোমার কিছু বাধা হবে, সেটা সেটা তোমাকে না মেনে তোমাকে উজাড় করে দিতে হবে। বাকি সব বাহ্যক গান। কৃষ্ণচন্দ্রের এক কথায় শচীন তার প্রিয় টেনিস খেলা ছেড়ে দিল। কয়েকদিনে গলাও ঠিক হয়ে গেল। ওদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়া ছেড়ে দেওয়ার পর নবদ্বীপচন্দ্র শচীনকে আইন কলেজে ভর্তি করিয়ে দিয়ে গেলেন, এই ভেবে যে ত্রিপুরার রাজবাড়িতে যা জমিজমা পেয়েছেন তাও কম নয়, সেগুলি সামলে রাখতে গেলে ঠিকঠাক ট্রেনিং চাই। কিন্তু কে পড়বে আইন? শচীন কর্তা? তাহলেই হলো। এমন মসৃণ অভিযাত্রায় শচীন সামিল হতে চাইলেন না। শচীন বলতো, আইনের মারপেচ আমি কি পড়ব, এইসব বই দেখলেই আমার মাথা ঝিমঝিম করে। ওই কারণেই তো আরো গভীরভাবে যুক্ত হয়ে পড়লেন সঙ্গীত জগতে। কৃষ্ণচন্দ্রকে নিয়ে গেলেন কুমিল্লায়। সে আসরে ভেঙে পড়ল কুমিল্লার মানুষ। বলে আয় রে তুজে আয় রে তোরা, দেখা নাই কমৃত্যু নাই গোজরা, দেখা বাতাস কিন্তু হঠাৎ করে কর্তার জীবনে সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। 1930 সাল শচীন কর্তার জীবনে প্রথম বড় মাপের দুঃখ নেমে এলো। আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার নিরাপত্তা, আমার আকাশ, আমার সর্বস্ব, আমার বাবা নাই। আমি এবার কি করব? আমি তো একেবারে একা হয়ে গেলাম। এবার আমি কি করব? এবার এবার কি করবে শচীন? হ্যাঁ, এবার আমি কি করব? আগরতলা বা কুমিল্লায় ফিরে গেলে খাওয়া পড়া বা বিলাস বৈভবের কোনো অভাব হবে না। হ্যাঁ, খাওয়া পড়া, বিলাস বৈভব। বড় ভাইদের কাছে যেতে পারো, তারা জীবনে প্রতিষ্ঠিত। হ্যাঁ হ্যাঁ, যেতে পারি। তাদের অভিমত জানতে পারো। হ্যাঁ, গেছিলাম তো। দাদা দাদা, আমার এবার কি করা উচিত? ফিরে যাও নিজের জায়গায়। ফিরে যাব? নিশ্চিত জীবন যাপন করো। যৌবনের উন্মাদনা স্থায়ী হয় না। ফিরে যাও আগরতলা বা কুমিল্লায়। ফিরে যাও নিশ্চিত জীবন যাপন করো। ফিরে যাও নিজের জায়গায়। যৌবনের উন্মাদনা স্থায়ী হয় না। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। ত্রিপুরা প্যালেস থাকবে না, বিলাস বৈভব থাকবে না। কেমন রাশি রাশি দুঃখ নিজের অভিষ্ট লক্ষ্যে পারবে তো স্থির থাকতে? আত্মজিজ্ঞাসা করে বুঝে নাও। মনে রেখো, অসম্ভব বলে জগতে কিছু নেই। 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 ত্রিপুরা পেলে ছেড়ে দিয়েছেন ছোট কর্তা। আরে কৌকিতা, তাইলে কর্তা থাকতেছেন কই ওখানে? একটা ছোট বাড়ি বলে ভাড়া দিছে। বাড়িও না, একটা মাত্র ছোট ঘর, ওইটাতেই গান শিখাইতেছেন বাচ্চারা। আরে এটা তো তাইলে আবার উল্টা বিপদ হইলো। এইরকম ঘরে থাকলে রাজ পরিবারের মান সম্মান চায় না। আমার যতটুক মনে হয় শুধু কর্তা, তাতে কিছু যায় আসে না। আরে এটা আপনি কি দেখো? ঠিকই কইছি। আমি যতটুক শুধু কর্তারে চিনি, তাইনের কাছে ওই সঙ্গীত সাধনই আসল, আর বাকি সবই অপ্রয়োজনীয়। কোন পরবাসে তুমি চলে যাইবারে, তুমি চলে যাইবারে বন্ধুরে, কবে আইবারে? তুমি চলে যাইবারে বন্ধুরে, কবে আইবারে? দূর কোন পরবাসে তুমি চলে যাইবারে।
কপাল সোনার কাকনো খানি, ফাগুন আমার হইবে বিফল জানি, এ পোড়া কপাল সোনার কাকনো হানি, ফাগুন আমার হইবে বিফল জানি। দূর কোন পরবাসে তুমি চলে যাইবা, চলে যাইবা, তুমি চলে যাইবা রে বন্ধু রে, কবে আইবা রে, তুমি চলে যাইবা রে বন্ধু রে, কবে আইবা রে। ঠিকই, আমার কাছে সঙ্গীত সাধনাই মূল। কুমিল্লা বা আগরতলার থেকে কোনো ধরনের অর্থ সাহায্য না নিয়া আমি আমার সঙ্গীতের আরাধনা বজায় রাখলাম কলকাতার এই সাধারণ ঘরে। বড় বড় ওস্তাদদের সঙ্গত করতাম, গান বাজনা শুনতাম, সঙ্গীতের পরিবেশেই দিন কাটাইতাম। কিন্তু গানের বাজার তখন অন্যরকম, নতুন গায়কদের সুযোগ পাওয়া কঠিন। রেকর্ডিং কোম্পানিতে গেলে নানান কথা শুনতে হয়। না না, বলছি তো আপনার গলাটা না আনুনাসিক, এখানে হবে না, অন্যত্র দেখুন। সবই ঠিক আছে, কিন্তু গলাটা বড়ই কর্কশ। আরো কিছুদিন রাজ করুন। কি ফোক গান? না 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 না, ওসব আমরা রেকর্ড করি না, অন্যত্র দেখুন। ওই উচ্চাঙ্গের গানই শেষ করতে পারছি না, পরে যোগাযোগ করবেন। আরে তুমি শচীন কর্তা না? হ, আপনি? তুমি আমার চিনতে পারছো না? ও, আপনি আগরতলার ওই ওই নরেন ঠাকুর না? কিন্তু কি ব্যাপার, তোমার এরকম ক্লান্ত দেখাচ্ছে কেন? গানের কোম্পানিতে গেছিলাম রেকর্ডিং এর লেগে, কিন্তু সব জায়গাতেই না, নতুন গায়কদের সুযোগ পাওয়া কঠিন। ভাবতাছি সব চেষ্টাই কি বৃথা গেল? ও, চিন্তা করো না, হইব। কি হইব? তোমার গানের রেকর্ড হইব। হ্যাঁ, কেমনে? চলো আমার লোক, চলো। আরে আরে কই যেটা? আরে চলো না, দেখবাই তো। গানগুলি আছে সঙ্গে? উনি চাইতে পারে। আরে নরেন বাবু, আসুন আসুন, বসুন বসুন বসুন। কেমন আছেন চণ্ডীবাবু? হাসি ভালোই, তবে বাজার মন্দা। বাজার চাঙ্গা করার ওষুধ নিয়ে এলাম। মানে? ও আমার আগরতলার বন্ধু শচীন, শচীন কর্তা। হ্যাঁ, নামটা শোনা শোনা লাগছে। আচ্ছা, আপনি ওই কৃষ্ণচন্দ্রদের কাছে গান শিখতেন না? হ্যাঁ, আপনি আপনি ঠিকই শুনেছেন। ও খুব ভালো গান করে। ওর দুটো গান আপনার এখানে রেকর্ড করতে হবে। সবই তো বোঝেন নারায়ণ বাবু, ব্যবসার যা হাল, ভালো সঙ্গীতকারের অভাব। এই দেখুন না, লোকে যে কি ধরনের গান শোনে বুঝি না। সুরের মধ্যে কোনো মাদকতা নেই, কথার মধ্যে কোনো গভীরতা নেই, অথচ জার্মানি থেকে নতুন মেশিন কিনে আনে বসে আছে, ভালো ভালো গান পাচ্ছি না। আমি আবার এই ব্যাপারে একটু খুঁতখুঁতে আছি। বুঝি চণ্ডীবাবু, বুঝি, কিন্তু ওর মধ্যে দুটোই পাবে। মানে? মানে ওই সুরের মধু আর কথার জানা। বাবু বলছেন? 100। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আচ্ছা গানগুলো এনেছো? দাও দাও। ঠিক আছে, দেখা যাক, দেখি কি করা যায়। 1932 সালের সেপ্টেম্বর মাসে প্রথম রেকর্ড হলো
শচীন কর্তার গান। এক পিঠে ডাকলে কোকিল রোজ বিহানে, গীতিকার হেমেন্দ্র কুমার রায়, আর ও পিঠে এ পথে আজ এসো প্রিয়, গীতিকার শৈলেন রায়। ডাকলে কোকিল রোজ বিহানে, মাঠের বাটে যাই, ওরে মাঠের বাটে যাই। আকাশ তখন উষার শিখায়, সিঁদুর মাখায় ভাই, ওরে সিঁদুর মাখায় ভাই, ওরে মাঠের বাটে যাই। কি আজকে ডাকলি কি ব্যাপার? আরে তোর একটা খবর দেওনে লেগা শচীনের চিঠি আইছে। হ্যাঁ দে 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 দে। কি রে, হ্যাঁ কেমন আছে রে? খবর কি হ্যাঁ? আরে কলকাতাতেই তো গানের রেকর্ডিং আর কিউ শুনি। হ্যাঁ এখন খুব জনপ্রিয়। আরে হ্যাঁ তো জনপ্রিয় হওয়ারই কথা। আরে কইলো বাড়ি পাল্টায়া 2 রুমের একটা বাড়ি ভাড়া নিছে, একটাতে নিচে থাকে আর অন্যটাতে গান শিখাইবার স্কুল। বাড়ির নাম সুর মন্দির। সুর মন্দির? আর কি দারুণ নাম দিছে তো। কিন্তু কিন্তু আসল কথাটাই তো বলি না। কি দারে আসল খবর আবার কি তা? শ্রী রাধিকার টানে ধরা দিছে আমরা শচীন। এই হেয়ালি না কইরা ঠিক কইরা কোনা আমরা শচীনের বিয়া ঠিক হইছে। কিটা বিয়া? দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। সুরে সুরেই তো পরিচয় হয়েছিল তাদের, পরিচয় থেকে প্রণয়, অবশেষে পরিণয়। মীরা দেবী তো ঢাকার স্বর্গত রায় বাহাদুর শ্রী কমলনাথ দাশগুপ্তের দহিত্রী। আপনি তো সম্পর্কে ওনার মাসি, তাই না মিতাদি? হ্যাঁ, ওদের বিয়েতে প্রচুর আনন্দ হয়। মীরা যেমন ভালো গান লিখতে পারে, তেমন ভালো গাইতেও পারে। আমার কাছে ও নাচের তালিমও নিত ওই শান্তিনিকেতন থাকাকালীন। এই মীরা, তোমার লেখা গানে সুর দিছি তো, শুনবা? শুনি। নিটোল পায়ে রিমিক ঝিমিক, নিটোল পায়ে রিমিক ঝিমিক। রিনিক ঝিনিক? হ্যাঁ ওটা হবে রিনিক ঝিনিক। ওহ আরে আমারই ভুল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার আবার আবার। নিটোল পায়ে রিনিক ঝিনিক, পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে, শ্যামা মেয়ে নাচে, পাগল পাড়া চাঁদের আলো নাচের তালে মেশে। ওমা, তুমি নাচতে আরম্ভ করলা? গানের সুর ভালো হয়েছে কিনা দেখতে হলে আমাকে তো নাচতে হবে। এমন নেই। হ্যাঁ তো, আমার ভাবনা আর তার প্রকাশের মাঝে সেতু হচ্ছে আপনার সুর। সে সেতু কতটা শক্তপোক্ত সেটা দেখতে হবে না? শচীন, বাচ্চা থাক। চাঁদের আলোয় কালো কাকা নাচের তালে দোলে রে, আহামরি ঢোলে ঢোলে দোলে, যেন সাদা মেঘের কোলে কালো তরিত খেলে রে, খেলে ওই কি কৌতুকে খেলে। ঝলক ভরা দামিনী সেজে, ঝলক ভরা দামিনী সেজে, ঝিলিক মারে হেসে, নিটোল পায়ে রিনিক ঝিনিক। কলকাতায় শচীন কর্তা আর মীরা দেবীর সংসার ভালো চলছে, অর্থ উপার্জনও মন্দ নয়। আর মনের মতো জীবন সঙ্গী পেয়ে সাংসারিক জীবনেও সফল শচীন কর্তা। তবু স্ত্রীকে আর 5 জন মানুষের মতো সংসারের অদৃশ্য খড়ির গণ্ডিতে আবদ্ধ রাখতে তৎপর ছিলেন না তিনি। 1937 সালে এলাহাবাদ সঙ্গীত সম্মেলনে তারই মতো আমন্ত্রিত হওয়া মীরা দেবী বিয়ের পরেও ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কাছে ঠুংরি ও কীর্তন শিখেছেন।
মীরা, মীরা, সবকিছুই ঠিক আছে, কিন্তু কিন্তু আমি তৃপ্তি পাইতেছি না মীরা। আমার সবকিছুই আছে, আবার আবার কিছুই যেন নাই। কি ব্যাপার, এরকম কেন বলছে? মীরা, মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, সে তো আরো বড় হইতে চায়, সে উন্নতির শিখরে উঠতে চায়, নিজেরে সে ছাপায় যাইতে চায়। মীরা, আমি চাই বাংলা সিনেমাতেই সঙ্গীত পরিচালনা করতাম, কিন্তু এখানে সুযোগ কই? আচ্ছা আর টাকা পয়সারও এত অভাব। আচ্ছা, বোম্বে রঞ্জিত স্টুডিওর মালিক শ্রী চন্ডুলাল শাহ আপনাকে যে সঙ্গীত পরিচালনার কথা জানিয়েছেন, ওটার ব্যাপারে কি কিছু ভেবেছেন? বাংলা মায়ের কোল ছেড়ে যাইতে মন চায় না মীরা। আমি তো আশা ছাড়ছি না। আমার বোম্বে যাইতে হইতো না, আমি এখানেই ডাক পাইতে হব। আমার বোম্বে যাইতে হইতো না। আমি সবই বুঝি কর্তা, কিন্তু আপনার সুর শুধু বাংলারই না, সারা ভারতবর্ষের হৃদয়ের স্পন্দন এখানে লুকিয়ে আছে। আপনি আপামর ভারতবাসীর জন্য নিজেকে উজাড় করে দিন, এটাই আমি চাই। কিন্তু এখানে থেকে সে সুযোগ কম। কিন্তু মীরা, আমি যদি যাযাবরের মতো শুধু স্থান বদলাইতে থাকি, তাহলে আমার ঠাই কই হইব কত? আমার এই খিদাই কি আমারে ধ্বংস করব? তোমারও কষ্ট হইব। রাহুল এখনো অনেকটাই ছোট। শিল্পীর কখনো এক জায়গায় স্থান হয় না কর্তা, সর্বদা সে ঠাঁই খুঁজতে থাকে, সে সদা ভ্রাম্যমান। আর এই ঠাঁই খোঁজার ছলেই সে শিল্প তৈরি করে। আর আপনার ঠাঁই তো রয়েছে, আপনার আশ্রয়, আপনার সুর। আপনাকে আরো বড় হতে হবে কর্তা, শুধু বাংলায় সীমাবদ্ধ থাকলে চলবে না। আমার আর রাহুলের কোনো কষ্ট হবে না। तेरे मेरे सपने अब एक रंग है, वो जहाँ भी ले जाए राहें हम संग हैं। 1944 সালে বোম্বে থেকে আবার আহ্বান এলো ফিল্মিস্তানের দুই কর্তা চন্ডুলাল শাহ আর শশধর মুখার্জি। এবার আর অপেক্ষা করেননি। নিছক অভিমানে কোনো সৃষ্টি হয় না, কাজ করেই এগিয়ে যেতে হয়। 5 বছরে রাহুল আর মীরা দেবীকে সঙ্গে নিয়ে শচীন কর্তা পাকাপাকিভাবে চলে গেলেন বোম্বে। বাকিটা ইতিহাস। প্রথম ছবি শিকারি, পরে একে একে 8 ডেজ, দো ভাই, শবনম ইত্যাদি। শুরুতে কিছুটা সমস্যা হলেও অশোক কুমারের সহযোগিতায় ভাগ্য খুলে গেল কর্তার। মশাল ছবি দারুণ হিট করলো। এরপর কর্তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমার বাবা কে আমি বলছি, বাবা একবার সতীন্দ্র বর্মনের বাড়িতে তোমার সঙ্গে তো ওনার অত ভাব, কারণ আমার বাবাও কৃষ্ণচন্দ্রদের ছাত্র ছিলেন। হ্যাঁ, সেই সূত্রে খুব বন্ধুত্ব ছিল। উনি একটা বাড়ি করেছিলেন, তখন আমার বাবা বলতেন ওই লেকের পাশের বাড়ি, ঢাকুরিয়া, তখন ঢাকুরিয়া গ্রাম ছিল, এখন তো অ্যারিস্টোক্রেট জায়গা, এখন তার নাম হয়েছে সাউথ এন্ড পার্ক। বাবা বললেন, আপনি বোম্বে চলে গেলেন, আমাদের কত ক্ষতি হলো বলুন তো আপনার কলকাতায় থাকলে। তা উনি বললেন, কি করি, প্যাট যে মানে না। হ্যাঁ, ওখানে অনেক টাকা দেয় ওরা। আমার বাবা বললেন, আমার পুত্র একটু আপনার পায়ের ধুলো নিতে এসেছে, আপনার সঙ্গে একটু কী করো? আমার বাবা বললেন, ওই পড়াশুনো করছে, একটু গান টান করে টরে। বললেন, ওই বাঙাল ভাষায় গান ছাইড়া দাও, না খেতে পেয়ে মরবে, গান করে আমাদের দেশে কেউ খেতে পায় না, এরকম কথা একটা বলেছিলেন। আমার ভাগ্যে থাকলে কেউ খায়, আর তা নাহলে হয় না। তুমি গান ভালোবাসো, গান করো, কিন্তু গান গেয়ে জীবিকা করতে যেও না, বড় কষ্টের। তা বলেছিলেন, আমার বাবা বললেন, কী সব গান গাইছেন আপনি, কি গান গেয়েছেন আর কি গান গাইছেন আজকাল?
হলো কি সব ওসব গান, কি যে করিয়ে মনোনিয়া প্রণয় হতে উঠে চুল দিয়া, একটা গানের লাইন খুব হাসলেন আর খুব পান খেতেন। শচীন্দ্র বর্মন বলেছিলেন যে গান আমি পছন্দ করি না সেই গান আমার বেশি বিক্রি হয়, আর যে গান আমি প্রাণ থেকে গেয়েছি সে গান বেশি বিক্রি হয় না। লোকের মুখে মুখে ঘরে মনও দিল না বধূ, কিন্তু আমি যখন গেয়েছি এই হিন্দুস্তানের শেষ রেকর্ড, বাসরের গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, বাসরের ফুল গেল যে শুকায়, দীপ নিভে গেছে হায়, সজনী গো বুঝি রজনী এখনই যায়। সজল শ্যামল বাংলা মায়ের কোলে বড় হয়ে ওঠা এই শিল্পী এই প্রতিকূল অবস্থার মধ্যে বোম্বে এসে এই সুবিশাল চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রসের বন্যায় ভাসিয়ে দিয়েছেন সবাইকে, অথচ নিজের আদর্শ নিয়ে আপোষ করেননি। বাংলাদেশ থেকে হাজার হাজার বাঙালি, শত শত শিল্পী বোম্বেতে এসেছেন। অনেকে নিজের সত্তা, তার চারিত্রিক বৈশিষ্ট্যকে জলাঞ্জলি দিয়েছেন, কিন্তু শচীন কর্তাকে কোনো কিছুই চলাতে পারেনি। অর্থ, মান, যশ, খ্যাতি, জনপ্রিয়তা বদলাতে পারেনি, তিনি মাটির মানুষই রয়ে গেলেন। শেষে আয়া একটু পড়া হয়ে গেল না প্রবীর? ব্যাপারটা ঠিক এরকম না। আরে আপনি রাখেন তো কর্তা, সবাই তো আর আপনার মতো না। না, তুমি শেষে আয়া একটু পেসিমিস্টিক হয়ে পড়ছো বটে। আচ্ছা কর্তা ছাড়েন, আসলে আমাদের পত্রিকার জন্য আপনার একটা সাক্ষাৎকার নিতে চাইছি। সবাই তো আপনার বম্বের জীবন সম্বন্ধে জানে, কিন্তু তার পেছনের যে এই যে উত্থান, তার পেছনের যে অতীত, তা তো কেউ জানে না। কই তোমরা কিশোরীরা এরার ইন্টারভিউ নিবা আর আমারে লইয়া পড়ছো? আরে কিশোর কুমারের ইন্টারভিউ তো নেবই, কিন্তু কিশোর কুমারকে কিশোর কুমার হতে যারা সাহায্য করেছে তাদের বাদ দিয়ে কি করে? না 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 প্রবীর, কিশোর কিন্তু নিজের ট্যালেন্টেই উঠছে, তার গলায় ভগবানের হাত আছে। আচ্ছা ছাড়েন, বলছি কর্তা আপনি এরকম সুর কিভাবে দেন? মাটির এত কাছাকাছি, আপনার গানে সুর দেওয়ার প্রসেসটা একটু জানতে চাইছি। জানো প্রবীর, বিভিন্ন অভিজ্ঞতার থেকে এইসব সুর উঠে গেছে। সেই সব নিজস্ব অভিজ্ঞতা আমি আইয়া মীরারে কইতাম, না মীরা সেই সব লিখতো আর আমি সুর দিতাম। বাহ, তাহলে এরকমই কিছু অভিজ্ঞতার কথা বলুন না। তাহলে শোনো। আমরা তখন কলকাতায় আমাদের ঠাকুরিয়ায় নিজস্ব বাড়ি। হঠাৎ একদিন খবর পেলাম কর্তাকে দেশের বাড়ি যেতে হবে, কারণ তার মেছো ভাই কিরণ কর্তা কামানদাগার মহড়া দিতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছেন। তিনি ছিলেন মহারাজার সেনা বিভাগের কর্নেল। তারই আকস্মিক মৃত্যু সংবাদে কর্তা একেবারে ভেঙে পড়লেন, কারণ ভাইদের মধ্যে কিরণ কর্তাই শচীন কর্তাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। সেই দিনই পরিবারের সকলকে নিয়ে কর্তা রওনা হলেন দেশের বাড়ি। সারা রাত স্টিমার চলল। সকালে বরিশালের কোনো এক স্থানে স্টিমার থামল। কর্তা পাড়ে উঠল। তোমার কাছে অগরটা আছে। আপনি ঠিক আছেন বিকটটা? ঠিক থাকুন কও বুঝে। আমার দাদা আর নাই, তাদের শেষ দেখাটাও আমি দেখতে পারলাম। সমস্ত স্মৃতি একসঙ্গে মনের মধ্যে আইতেছে। হায় রে দাদা, এইভাবে নি তোর যাওনের কথা আসলো। মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, ও ভাই, তোমরা কি আমার বাবারে চিনো? আমার ভাই হচ্ছে ও ভাই। এই ব্রোজেন, এই মায়াদের কি হলো রে? জানি না কর্তা, কিন্তু মাথা গন্ডগোল মনে হইতাছে। কম না, আমার নিতাই বলে ও দাদা, আমার নিতাই বলে, আমার নিতাই বলে। ও মাঝি ভাই, কম না, চুপ কইরা সুকে
দাঁড়াও, তুমি জানো উনি কে? এই নতুন দাঁড়াও। কি কি হয়েছে বোন? বোন দাঁড়াও দাঁড়াও, আস, শান্ত হোক শান্ত হোক। কি কি হয়েছে? আমারে খুললা কহ। এরম করো না, এরম করো না বোন। কি হয়েছে কহ কহ কহ। আমার ভাই জানে কোনা আমারে নায়ন লইয়া যাইতো। ওটা ওটা বোন। আমার 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 ভাই আমি আর কতদিন দেখি না। আমিও না বোন, আমিও আমার ভাই রে খুঁজতাছি। আমিও আমার ভাইরে দেখি নাই। আমিও তারে খুঁজতাছি বোন। ভাতিগা বাইয়া আমার ভাই ধন রে কইও নায়র নিত বইয়া তোরা যাস রে ভাতিগা বাইয়া আমার ভাই ধন রে কইও নায়র নিত বইয়া তোরা কে যাস। এই গানের তৈরি হওয়ার পেছনের প্রেক্ষাপটটা যে এত মর্মান্তিক ভাবতেও পারিনি কর্তা। এই গানে যে আকুলতা, হৃদয়ের না বলা ব্যথার হাহাকার ধ্বনি প্রতিটি লাইনে মিশে আছে, অন্য কোনো ভাটিয়ালে গানে তা শুনতে বা দেখতে পাওয়া যায় না। তার সম্পূর্ণ কৃতিত্ব মীরার। প্রবীর, মীরা ছাড়া কে পারবো আমার ব্যাকুলতারে শব্দের সাহায্যে ব্যক্ত করতে? আচ্ছা আচ্ছা কর্তা, এই অভয় দেন তো একটা কথা বলি। বলছি আপনার আপনার দেশের কথা মনে পড়ে না? দেশে ফিরতে ইচ্ছে করে না আপনার? সেই যে দিনগুলি বাঁশি বাজানোর দিনগুলি, ভাটিয়ালির দিনগুলি, বাউলের দিনগুলি, আজও তারা কিছু ডাকি। জানো প্রবীর, আমার দেশ তো আমার লগেই আছে। আমার আত্মার সঙ্গে মিশা আছে আমার দেশ। আমার যা কিছু সম্বল তা হইল গিয়া এই সুর। এই তো সেই বাংলাদেশেরই দান। কও আরে ভুললা কি থাকতে পারি? ছোটবেলায় বাংলাদেশে, ত্রিপুরায়, মাঠে ঘাটে নদীতে কত ঘুরছি। নৌকায় নদীর ঢেউে ঢেউে মাঝির সাথে চাষির সাথে কত ভাসছি। পূর্ব বাংলার এমন কোনো গ্রাম নাই, এমন কোনো নদী নাই যেখানে আমি সুরের পিয়াসী হইয়া ঘুরি নাই। আজকে আমি শুধু একটা সম্পদেই সমৃদ্ধ। সেই সম্পদের আস্বাদন কইরা আমার মন প্রাণ এখনো ভইরা উঠে। আমার মা, বাবা, মাধব কাকা, আনোয়ার দাদা, ধাইমা, এরা সবার কথা খুব মনে পড়ে। তারারে আমি কি দেব? আমি যে রিক্ত, নিঃস্ব। কি আছে আমার তারারে দেওয়ার মতো? আজকে সুর ছাড়া তারারে দেওয়ার মতো আর কিচ্ছু সম্পদ আমার নাই, আর কোনো সম্পদ আমার নাই। বরলে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন